আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের ভার্চুয়াল ক্লাসে আবার সবাইকে স্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো চলছে সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে নবম অধ্যায়টা তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে ক্লাসটা যে মনোযোগ দিয়ে করবে, তোমাদের পরবর্তীতে পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট আমি দেব সেই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। এই কারণে সবাই বই খুলে নবম অধ্যায়টা বের করো এবং খাতা কলম নিয়ে বসো, ক্লাসটা সাথে সাথে তোমরা নোট করো। আশা করি আমার সাথে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করে রাখো, যেন তোমার সহপাঠীরা দেখতে পারে এবং তোমার পরবর্তীতে দেখতে পারো ক্লাসটা যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। তোমার টাইমলাইনে শেয়ার করলে ইনশাল্লাহ হারাবে না। তো আমরা আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিসরণাঙ্ক। আমরা আজকে অনেকভাবে অনেক পদ্ধতিতে প্রতিসরণাঙ্কের আমরা আলোচনা করব। তো আসলে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হলো প্রতিসরণাঙ্ক কি। এটা আমাদের বইয়ে ঠিক যেভাবে আছে আমি সেইভাবে আগে বলছি। প্রতিসরণাঙ্ক হলো শূন্য মাধ্যম থেকে যখন কোনো একটা মাধ্যমে আলো প্রবেশ করে, শূন্য মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে যখন কোনো মাধ্যমে আলো প্রবেশ করে, তো আলো প্রবেশের সময় তার বেগ যত গুণ কমে যায়, তার বেগ যত গুণ কমে যায় সেটাই হলো প্রতিসরণাঙ্ক। এটা হলো বর্তমান যে তোমাদের বই আছে এই বইয়ের প্রেক্ষিতে প্রতিসরণাঙ্ক। তো ওকে, এছাড়া আমাদের প্রতিসরণাঙ্ক নিয়ে অনেক আলোচনা আজকে হবে। তো তোমরা আলোচনা এবং সূত্রগুলো ধারাবাহিকভাবে দেখো। তো আমি বইয়ের আলোচনাটা একটু লিখি। মনে করো এটা একটা মাধ্যম, এটা একটা বিভেদ তল, দুই মাধ্যমকে যে তল আলাদা করছে এটা একটা বিভেদ তল। তো এখানে একটা মাধ্যম আছে, ধরলাম এটা কি মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম। এই শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা কি ধরলাম, সি ধরলাম। সি কি, সি হচ্ছে শূন্য মাধ্যমে কিসের বেগ, আলোর বেগ। আর পরের মাধ্যমে আলোর বেগ কি, ভি। ভি হচ্ছে আলোর বেগ। এটা কি, এই যে কোনো একটা মাধ্যমে আলোর বেগকে আমরা কি ধরছি, ভি। তো আমরা সবাই জানি যে আলোর বেগ কিন্তু মাধ্যমের ঘনত্বের উপর কি করে, নির্ভর করে। আলোর বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। তো আমরা জানি শূন্য মাধ্যম সে সবচেয়ে হালকা মাধ্যম। তো এই মাধ্যমে আলোর বেগটা আমরা ধরে নিই সর্বোচ্চ হবে। অন্যান্য যে কোনো মাধ্যম সেটা কিন্তু শূন্য মাধ্যমের চাইতেও কি ঘন। আর ঘন হলে কি হবে, আলোর বেগটা কমে যাবে। তো শূন্য মাধ্যম থেকে আলো যেখানেই প্রবেশ করুক না কেন তার বেগটা কিন্তু কি হবে, কমে যাবে। তো আমাদের প্রতিসরণাঙ্কের সঙ্গে বলা হচ্ছে যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলো প্রবেশ করলে তার বেগটা যতটুকু কমে যায়, তার বেগটা যতটুকু কমে যায় তাকে আমরা কি বলছি, প্রতিসরণাঙ্ক। ওকে, তো দেখো, তো প্রতিসরণাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। ইটা, এটাকে একটু এনটা লিখে একটু নামায় দিতে হয়, নামায় দিলে কি হয়ে যায়, ইটা হয়ে যায়। এটাকে আমরা এন বলবো না, এটা হলো ইটা, এটা হলো প্রতিসরণাঙ্কের প্রতীক। প্রতিসরণাঙ্কের প্রতীককে আমরা কি বলি, ইটা। তাহলে ইটা সমান সমান আমাদের কি লেখা যায়, সি বাই ভি। সি মানে কি বলতো, সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ। তো আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগটা সবচেয়ে বেশি আর যে কোনো আলোর মাধ্যমে আলোর বেগটা কম। তো অন্য মাধ্যমের তুলনায় শূন্য মাধ্যমে আলোর বেগ কত গুণ বেশি বা কত গুণ কমে যায়, এটাকে আমরা কি বলছি, প্রতিসরণাঙ্ক। তো এটা হলো প্রতিসরণাঙ্কের বিষয়। কিন্তু শুধুমাত্র প্রতিসরণাঙ্ক নিয়ে এইটুকুই আমাদের আলোচনা করলে চলবে না, আমাদের প্রতিসরণাঙ্ক নিয়ে আরো অনেক কিছু বুঝতে হবে। কারণ আলো কিন্তু সবসময় শূন্য মাধ্যম থেকে আসবে তা না, আলো কিন্তু যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে চলতে পারে। আলো কিন্তু কাঁচ থেকে পানিতে প্রবেশ করতে পারে, পানি থেকে কাঁচে প্রবেশ করতে পারে, কেরোসিন থেকে কাঁচে প্রবেশ করতে পারে, ঠিক আছে। তো হীরক থেকে আলোর প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যে যে স্বচ্ছ মাধ্যম আছে সব স্বচ্ছ মাধ্যমে আলো কিন্তু প্রবেশ করতে পারবে। এবং আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করার সময়
আলোর কিছুটা কি পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। আর এই দিক পরিবর্তন থেকেই আসলে প্রতিসরণাঙ্কের উৎপত্তি হয়। তাহলে আমাদের শুধুমাত্র শূন্য মাধ্যম নিয়ে থাকলে হবে না, আমাদের বাকি আলোচনাগুলো জানতে হবে। তো আমি আরেকটু অন্যভাবে প্রতিসরণাঙ্ক বোঝাই। তো সাপোজ মনে করি এটা যে মাধ্যম, সেই মাধ্যমের নাম দিলাম আমি এ, আর এই মাধ্যমের নাম দিলাম বি। ওকে, একে আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হিসেবে বলতে পারি। তো এ মাধ্যমে তোমার আলো প্রবেশ করলো। তো আলো এই মাধ্যমটাকে ধরি হালকা মাধ্যম, বি মাধ্যম ঘন মাধ্যম। এই যে আলো কি হলো, বেঁকে গেল। এটার কোণের মানকে ধরি θ1, এটার কোণের মানকে ধরি কি θ2। এখান থেকেও কিন্তু আমরা কি নির্ণয় করতে পারবো, প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হলে যে বিষয়টা তোমার জানতে হবে সেটা হলো এ ইটা বি সমান সমান sin θ1 বাই sin কি θ2। এভাবে প্রতিসরণাঙ্ক নির্ণয় করা যায়। তো এভাবে প্রতিসরণাঙ্ক নির্ণয় প্রসঙ্গে তোমাদের এই বিষয়টা আরেকটু ডিপলি বোঝাই। আসলে এই বিষয়টার উৎপত্তি হয়েছে আমাদের প্রতিসরণাঙ্কের সূত্রগুলি থেকে। এই বিষয়টার উৎপত্তি হয়েছে আমাদের প্রতিসরণাঙ্কের সূত্রগুলি থেকে। তো আমরা জানি আলোর প্রতিসরণের কয়টা সূত্র, দুইটা সূত্র। তাহলে এই বিষয়টা উৎপত্তি হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র থেকে। কয়টা সূত্র, দুইটা সূত্র। তো দুইটা সূত্র যদি আমি আলোচনা করি তাহলে কি হবে, যে কোণটা পড়ছে সেটা কি কোণ, আপাতন কোণ। আর যেটা বের হয়ে গেল সেটা কি কোণ, প্রতিসরণ কোণ। তো এই আপাতন কোণ যে রশ্মি দিয়ে আসে সেটা আপাতন রশ্মি, এটা কি রশ্মি, প্রতিসরিত রশ্মি। আর এটা কি, অভিলম্ব। তো আমি আলোচনা করছি প্রতিসরণের দুইটা সূত্রের প্রথম সূত্রটা হলো আপাতন রশ্মি, প্রতিসরণ রশ্মি আর অভিলম্বটা একটা সমতলে কল্পনা করা যায়। আপাতন রশ্মি, প্রতিসরণ রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একটা সমতলে কল্পনা করা যায়। এটা হলো প্রতিসরণের প্রথম সূত্র। তো আমি দ্বিতীয় সূত্র নিয়ে ডিটেলসে আলোচনা করে তোমাদের প্রতিসরণাঙ্ক আরেকটু বুঝিয়ে দেব। প্রতিসরণাঙ্কের দ্বিতীয় সূত্র যে বিজ্ঞানী উপস্থাপন করেছিল ওনার নাম হচ্ছে বিজ্ঞানী স্নেল, জার্মানির বিজ্ঞানী। তিনি প্রতিসরণাঙ্ক আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে এরকম একটা বিষয় যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম লাগবে। তো আমরা এখানে কি মাধ্যম নিয়েছি, তো উনি আলোচনা একজন নির্দিষ্ট মাধ্যম, প্রথম মাধ্যমটা এ, পরের মাধ্যমটা বি। আমি এ বি কে আবার নেই, প্রথম মাধ্যমটা এ আর পরের মাধ্যমটা বি, এবং একজোড়া ঠিক একটা নির্দিষ্ট বর্ণের আলো। এখানে যে বর্ণের আলো ফেলছে এখানেও সে বর্ণের, আমরা আপাতন কোণটা যদি আরেকটু বাড়াই তাহলে প্রতিসরণ কোণটা আরেকটু বেড়ে যাবে। তো ধরি এখানে আপাতন কোণ হলো θ1, এখানে আপাতন কোণ θ2, এখানে আপাতন কোণ θ3, এখানে আপাতন কোণ θ4। তো বিজ্ঞানী স্নেল বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি থাকবে, সমান থাকবে। একটু জটিল হয়ে গেল তাই না, কারণ কোথায় আমাদের আপাতন কোণ, প্রতিসরণ কোণ, কোথায় সাইন, এখানে সাইন কোথা থেকে আসলো। আমি সূত্রটা আরেকবার বলছি, একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি থাকবে, ধ্রুব, অর্থাৎ সমান থাকবে। বিষয়টা কেমন দেখো, সাইন কোথা থেকে আসলে এখানে। তো আমরা যদি এখানে একটা লম্ব আঁকি গুলোতে, তাই না, লম্ব আঁকছি না, তো লম্ব আঁকলে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমরা জানি, আমরা ত্রিকোণমিতিতে শিখেছি যেখানে সমকোণী ত্রিভুজ থাকে সেই ত্রিভুজের বাহুগুলির নাম দেওয়া যায়, কেউ ভূমি, কেউ লম্ব, কেউ অতিভুজ, তাই না। তাহলে এখানেও লম্ব, ভূমি আর কি তৈরি হয়েছে, অতিভুজ তৈরি হয়েছে। আর লম্ব, ভূমি, অতিভুজ যেখানে তৈরি হয় সেখানে কিন্তু সাইন অবস্থান করে, এটা তোমরা সবাই জানো। যেহেতু এখানে লম্ব, ভূমি, অতিভুজ তৈরি হয়েছে, এই সব জায়গায় লম্ব, ভূমি, অতিভুজ তৈরি হয়েছে, সুতরাং এখানে কিসের উৎপত্তি হয়েছে, সাইনের উৎপত্তি হয়েছে। এখানে সাইনের উৎপত্তি হয়েছে, সেটার নাম দিলাম সাইন θ1, এটার নাম দিলাম কি সাইন θ2, এটার নাম দিলাম কি সাইন θ3, এটার নাম দিলাম কি সাইন θ4। স্নেল তাহলে কি বলছে, একজোড়া নির্দিষ্ট মাধ্যম আমরা তা নিয়েছি, এখানে যা মাধ্যম নিয়েছি এখানেও সেটা নিয়েছি, এখানে যেটা নিয়েছি সেটা নিয়েছি, নির্দিষ্ট বর্ণের আলো, অর্থাৎ এখানে যে বর্ণের আলো নিয়েছি এখানেও সেই বর্ণের আলো নিয়েছি।
আপাতন কোণের সাইন। তারপরে কি বলছে, একজনের নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন। তার মানে কি sin θ1, প্রতিসরণ কোণের সাইন, এটা তো প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণের সাইন কি sin θ2, এদের অনুপাত মানে কি ভাগফল। আপাতন কোণ মানে θ1 আপাতন কোণ, এর সাথে সাইন যুক্ত করলে আপাতন কোণের সাইন। এখানে কি θ2 প্রতিসরণ কোণ, এখানে সাইন যুক্ত করলে প্রতিসরণ কোণের সাইন। এদের যে অনুপাতটা, তাহলে অনুপাত মানে কি দুটো ভাগ করলে অনুপাত পাওয়া যায়। তাহলে এখানে অনুপাত পাইলাম, এখানে অনুপাত পাইলাম, sin θ3 আর এটা কি sin θ4, এর মানটা সবসময় কি থাকবে, সমান থাকবে। আমরা যতবারই করি না কেন এদের মান সর্বদা কি থাকবে, সমান থাকবে। এটা হলো বিজ্ঞানী স্নেল সূত্র। এবং সূত্রের শেষ অংশটা ফিনিশিংটা কিন্তু প্রতিসরণাঙ্ক। এই মানটা বারবার করব, সমান থাকবে। এই মানটা কি বলা হয়, কি প্রতিসরণাঙ্ক। মান বলতে কি বোঝায় তোমরা জানো, সাইনের 45 ডিগ্রি বলো, এটা মোটামুটি 45 ডিগ্রি, তাহলে একটু 45 ডিগ্রি কম, তাহলে সাইনের মান বসালেই দুটো মানকে ভাগ করলে একটা ফল বের হয়, এখানে মানকে ভাগ করলে একটা ফল বের হয়। তুমি যতবারই এটা করো না কেন এই ভাগফলের ফলাফল সর্বদা সমান থাকবে। এটাই বিজ্ঞানী স্নেল বোঝাতে চাইছে। আর এটাকে আমরা কি বলি, স্নেলের সূত্র। স্নেলের সূত্র আর স্নেলের সূত্র এই যে মানটা, এই মানটা কি বলে, প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্কের কিন্তু আমরা আরেকটা সংজ্ঞা পাইলাম, ঠিক আছে। একজনের নির্দিষ্ট বর্ণের আলোর জন্য একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য একজনের নির্দিষ্ট মাধ্যমে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে কি বলা হয়, প্রতিসরণাঙ্ক। আমরা প্রতিসরণাঙ্ক আরেকভাবে ব্যাখ্যা করব। ওকে ফাইন। তো আমি আরেকভাবে, এই যেখানে আমাদের ফাঁকা জায়গা আছে, আমরা একটু ফাঁকা জায়গায় একটু ব্যাখ্যা করি। দেখো এখানেও ব্যাখ্যা করা যাবে। ওকে ফাইন। আমরা দেখো একটা চিত্র নিচ্ছি, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। আপাতন কোণ চাইতে প্রতিসরণ কোণ বড় নিলাম। কখন বলতো আপাতন কোণের চাইতে প্রতিসরণ কোণ বড় হবে, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে। মনে করি 1 নম্বর মাধ্যম কি মাধ্যম, ঘন মাধ্যম, আর 2 নম্বর মাধ্যম কি মাধ্যম, হালকা মাধ্যম। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, আলোর বেগটা বেড়ে যাবে, দেখে আলোটা ছড়িয়ে পড়বে, কোণের মানটা বেড়ে যাবে। ওকে, তাহলে কি দাঁড়াইলো, আমাদের কোণের মানটা বেড়ে গেছে। এই কোণের মান দিলাম θ1, এই কোণের মান দিলাম θ2। মনে করি 1 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক θ1, প্রতিসরণাঙ্ক কিন্তু ধরে নিলাম যে 1 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক θ1 আর 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি θ2। আমরা না এই স্নেলের সূত্রটা বা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আমরা এই চিত্র দিয়েও ব্যাখ্যা করতে পারি। এই ব্যাখ্যাটাই কিন্তু তোমাদের বইয়ে আছে। এই ব্যাখ্যাটা তোমাদের আগের বইগুলোতে ছিল এবং হায়ার এডুকেশন আছে। এই ব্যাখ্যাটা হচ্ছে, এটা প্রতিসরণের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, এটা প্রতিসরণের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এটা কিন্তু তোমাদের বই আছে, তোমাদের বই অনুযায়ী দিচ্ছি। দেখো তাহলে কি হলো, কি ধরে নিলাম, আমি একটা মাধ্যম ধরলাম, উপরে দিলাম ঘন মাধ্যম, নিচে দিলাম কি মাধ্যম, হালকা মাধ্যম। ঘন মাধ্যমে আপাতন কোণের মানটা ধরলাম θ1 আর প্রতিসরণ কোণের মান ধরলাম θ2। তাহলে এখানে যদি আমি সাইন তৈরি করি কি হবে, sin θ1। এখানে যদি সাইন তৈরি করি তাহলে কি হবে, sin θ2। তাহলে দ্বিতীয় সূত্রে কি বলছে জানো, η1 * sin θ1 = η2 * কি sin θ2। এইভাবে আমরা কি নির্ণয় করতে পারি, এইভাবে আমরা প্রতিসরণকে নির্ণয় করতে পারি। মনে করো θ1 এর মান দেওয়া আছে, θ2 এর মান দেওয়া আছে, η2 এর মান দেওয়া আছে, η1 এর মান বের করতে পারবো। এখানে আমাদের 4টা মান আছে, খেয়াল করে দেখেন, 1টা 2টা 3টা 4টা। এই 4টার মধ্যে আমাদের পরীক্ষায় যে কোনো 3টার মান আমার দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে, ঠিক আছে। তো এই সূত্র যদি আরেকটু শর্টে করি, ধরে নিলাম আমাদের যে কোনো একটা মাধ্যম, মানে হালকা মাধ্যমটাকে, মনে করি হালকা মাধ্যমটাকে বায়ু ধরে নিলাম, বায়ু ধরে নিতেই পারি। তো যেহেতু হালকা মাধ্যমে বায়ু ধরে নিলে আমাদের η2 এর মান তাহলে কি হবে, η1 sin θ। তাহলে আমরা যদি এটা কিসের মান বের করতে চাই, η1 বের করতে চাই কি হবে, তাহলে এটার সাথে গুণাকার আছে, ভাগকার η2 এর মান কত, বায়ু আমরা জানি বায়ুর প্রতিসরণাঙ্ক 1, আজকে থেকে জেনে রাখো বায়ুর প্রতিসরণাঙ্ক 1। তাহলে η2 কার প্রতিসরণাঙ্ক ধরছি, বায়ুর। তাহলে এটার মান কত ধরছি 1। তাহলে এটা η2 এর জায়গায় আমরা কি বসালাম, 1 বসালাম। এখন বসাবো কি sin θ2, আর এখান থেকে sin কি আসবে, θ1। 1টা কেটে দিলে কি দাঁড়াইলো
eta1 equal to sin θ2 by কি sin θ1। এভাবেও আমরা কি বের করতে পারি, প্রতিসরণাঙ্কের মান বের করতে পারি। সরাসরি দেখো আমাদের প্রতিসরণাঙ্কের মানটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তো আমরা তাহলে প্রতিসরণাঙ্ক আমরা কত ভাগে বের করতে পারি? এই যে একবার প্রথমে আসছিলাম eta equal to c by v নাম্বার 1 একভাবে, তারপরে আসলাম কি, তারপরে আমরা লিখেছিলাম a eta b সমান সমান sin θ1 by কি sin θ2, এটা আমরা আগে লিখছিলাম। এভাবেও প্রতিসরণাঙ্ক বের করা যায়, দুই ভাবে হলো, আরেক ভাবে, এই যে 3 ভাবে, আরেক ভাবে, 4 ভাবে। তাহলে আমাদের 4 ভাবে আমরা কি করতে পারি, প্রতিসরণাঙ্কটাকে ব্যাখ্যা করতে পারি। তো এই 4 ভাবে তোমরা যদি আজকের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো, এই ক্লাসটা আমাদের টিসি ভিশন যে চ্যানেল সেখানেও যাবে, সেখানেও তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ, এবং তোমরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় ক্লাসটা পাবে। তো ক্লাসটা যখন দেখবে অবশ্যই এই নোটটা খাতায় করে নেবে, কারণ আমাদের বোর্ডে যে আলোচনাটুকু, যে লেখাটুকু আছে, এই আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের কি শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আজকে অবশ্যই ক্লাসটা তোমরা দেখার পর শেয়ার করে দেবো, টাইমে রেখে দিবা, এবং আজকের ক্লাসের হোমওয়ার্কটা করে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা হোমওয়ার্কটা জমা দিবে। আমি গ্রুপটা চেক করে দেখবো তোমরা জমা দিয়েছো কিনা। পাশাপাশি অ্যাসাইনমেন্টের জন্য তো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, না বুঝলে বারবার রিভিশন দেবে ক্লাসটা, এবং আমাকে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে যেটা বুঝো না ওটা বুঝে নিতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।